Hello student, Assalamu alaikum. I'm Dr. Fahad, again welcoming you to edutubebt.com web portal. আজকে কেমিস্ট্রির সিকোয়েন্সিয়াল আমি 6টা চ্যাপ্টার পড়িয়েছি তোমাদের এবং আজকে হচ্ছে সপ্তম অধ্যায়টা পড়াবো এবং এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির অন্যতম সেরা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটার বিস্তৃতি এত বেশি এবং এই চ্যাপ্টারের যে কন্টেন্ট যেগুলো আলোচনা করা হয়েছে তার বেসিকটা এতটাই সূক্ষ্ম যে এই সবগুলা জিনিসই জানতে হবে, স্কিপ করে যাওয়ার কোনো চান্স নাই। সো আমি চেষ্টা করব তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যাতে এই ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই ফেসবুকে অথবা edutubebt.com ওয়েব পোর্টালের এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলোকে বোঝায় দেওয়ার। এখন এই চ্যাপ্টারে কি কি জিনিস পড়তে হবে আগের মতো আমি আবার লিখে রেখেছি যে তোমাদের সামনে যদি বইটা থাকে তোমরা একটু দেখে নিতে পারো বইয়ের সাথে, যে পদার্থের পরিবর্তনটা পড়তে হবে, রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ পড়তে হবে, জারণ বিজারণ যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কনসেপ্ট অফ কেমিস্ট্রি, জারণ বিজারণ বিক্রিয়াটা বুঝতে হবে, জারণ সংখ্যাটা নির্ণয় করা জানতে হবে, বিভিন্ন ধরনের বিক্রিয়ার অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে এগুলোর উদাহরণ সহ সংজ্ঞাটা জানা উচিত, বিক্রিয়ার হার এবং সবশেষে লা-শাতেলিয়ার নীতি। এখন এই জিনিসগুলোকে বোঝাটাই হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। ফার্স্টে যেটা বুঝবো সেটা হচ্ছে যে পদার্থের পরিবর্তন। তোমরা সবাই জানো খুব বেসিক এবং সিম্পল একটা ব্যাপার হচ্ছে যে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরল হয় এবং তরলকে তাপ দিলে সেটা বাষ্প হয়, আবার বাষ্পকে শীতল করলে সেটা তরল হয়, আবার তরলকে শীতল করলে কঠিন হয়। কিন্তু এই জিনিসটার ছোট্ট ব্যতিক্রম হচ্ছে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে, তোমরা জানো, তারপরেও মনে করায় দিচ্ছি যে ঊর্ধ্বপাতনে কোনো কঠিন বস্তুকে তাপ দিলে সেটা তরল না হয়ে বাষ্প হয়ে যাবে এবং বাষ্পকে শীতল করলে সেটি আবার তরল না হয়ে কঠিনে পরিণত হবে। এখন এই চ্যাপ্টার আমি তোমাদেরকে ফার্স্ট একটু লিখে রেখেছি যে রাসায়নিক বিক্রিয়াকে 3টা বেসিসে ভাগ করা হয়েছে। প্রথম বেসিসটা হচ্ছে দিক অনুসারে। যদি কোনো বিক্রিয়া এমন হয়, তোমরা জানো যে ভেরি সিম্পলি যে বিক্রিয়া যারা করে, সাপোজ এ এবং বি বিক্রিয়া করছে, বিক্রিয়া শেষে 2টা নতুন পদার্থ সি এবং ডি উৎপন্ন হচ্ছে, যেগুলো এখান থেকে হচ্ছে। সুতরাং রাসায়নিক বিক্রিয়ার বেসিকটা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়া করে 2টি ভিন্ন জাতীয় পদার্থ উৎপন্ন করে, সো দে আর রিঅ্যাক্ট্যান্ট, so they are reacting with each other and this is product because this is a byproduct of the reaction, and the fundamental properties of C and D is much different from the A and B. So A এবং B বিক্রিয়া করে C আর D উৎপন্ন করছে, যদি এটা এরকম হয় ডিরেক্টলি সি আর ডি তে উৎপন্ন হচ্ছে, এটার ব্যাক করছে না, মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ উৎপন্ন হবে সেটা রিভার্স হবে না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যাকে বলা হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন। যেমন আমাদের দেহে শ্বসন হয়, গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এটিপি উৎপন্ন হয়, হুইচ ইজ ইরিভার্সিবল রিঅ্যাকশন। মানে এই যে গ্লুকোজ জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে এটা একদিকেই হবে, এটা আবার ব্যাক করবে না। অ্যাগেইন সালোক সংশ্লেষণ একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন, দহন একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। আমি যদি একটা কাঠকে পোড়ায় ফেলি তাহলে সেটা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে সেটা আবার ব্যাক করে কাঠ হবে না। সো এরা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়াটা রিভার্স হবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি ক্যালসিয়াম অক্সাইড প্লাস, অথবা এরকম বলা যেতে পারে যে ক্যালসিয়াম কার্বনেট, ওকে আমি তাপ দিলাম, তাতে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা এই বিক্রিয়াটাই যদি খোলা পাত্রে করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস হয়ে উপরে চলে যাবে, তখন এটা একটা একমুখী বিক্রিয়া হবে, কারণ এখান থেকে আর এখানে ব্যাক করবে না। কিন্তু এটাকেই যদি একটা বদ্ধ পাত্রে করা হইতো তাহলে এরা আবার পরিণত হয়ে এটাতে পরিণত হতো। তার মানে এই উভমুখী বিক্রিয়াটা হইতো তখন এরকম, যদি এটা বদ্ধ পাত্রে করতাম এই সাইনটা দিতাম না, কারণ কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারছে না, তখন সাইনটা হতো এরকম। সো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাইনটা হচ্ছে
একদিকে তীর চিহ্ন দিতে হবে, আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম তীর চিহ্ন দিতে হবে। সো তোমরা এটা জেনে থাকো, তারপর আমি বলে দিলাম। সো একমুখী উভমুখী বিক্রিয়া কনসেপ্ট ক্লিয়ারের পরে তাপের পরিবর্তন হিসেবে একটা আছে, যেটা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই তাপের পরিবর্তন হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে কেন পরিবর্তন হয়। বলে রাখছি, তাপের পরিবর্তন হিসাবে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা তাপ উৎপাদী আর একটা তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়ার স্থলটা গরম হবে। আর তাপহারী হচ্ছে যে বিক্রিয়ার ফলে তাপ শোষিত হবে, অর্থাৎ বিক্রিয়ার স্থল ঠান্ডা হবে। ভেরি সিম্পল, বাট মনে রাখতে হবে রাসায়নিক বিক্রিয়ায় কেন তাপের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি আবারও সেই একই উদাহরণটা দিচ্ছি। যদি এ আর বি বিক্রিয়া করে সি আর ডি হতো, তাহলে এইখানে যে পরিমাণ তাপের প্রয়োজন হতো, এখানে ঠিক একই পরিমাণ তাপ উৎপন্ন হতো না। যদি এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন বা দরকার ছিল সেটা যদি এম হয়, এম জুল, আর এটা যদি এন জুল হয়, এম will never be equal to n. Either m is greater than n, either n is greater than m. So এখানে যদি n জুল বড় হয়, তার মানে উৎপন্ন পদার্থ যদি বেশি তাপ সৃষ্টি করে, তাহলে আমি যদি m কে n থেকে বিয়োগ করি, এই মানটা যদি বড় হয়, তাহলে এখানে ভ্যালুটা মাইনাস আসবে। কারণ এই মানের চেয়ে এই মান বড় হলে আমি যদি এটাকে বিয়োগ করি, তাহলে যদি মাইনাস এসে থাকে, তাহলে মনে রাখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান মাইনাস হবে। হোয়াট ইজ ডেল এইচ? H stands for heat and del is the alphabet or the sign which stands for to show or denotes the difference. So এখানে H যদি হিট হয়ে থাকে এবং তার আগে যদি আমি ডেল চিহ্ন ব্যবহার করে থাকি, it means that কি পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে। যদি ডেল এইচ এর মান মাইনাস হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি ডেল এইচ এর মান প্লাস হয়, তাহলে এটা একটা তাপহারী বিক্রিয়া। সেটা কিভাবে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা যদি তোমাদের ক্লিয়ার থাকে, উদাহরণটা বলে দিচ্ছি। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হচ্ছে। তোমরা জানো এখানে বিজারিত লোহার গুঁড়া প্রভাবক হিসাবে কাজ করে। প্রভাবক, বিজারিত লোহার গুঁড়া যদি প্রভাবক হয়, এখানে চাপ হচ্ছে 200 to 250 ATM। তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, তাহলে 200 বায়ুমণ্ডলীয় চাপে এই বিক্রিয়াটা হয়ে থাকে। আর যদি তাপমাত্রা চিন্তা করি, তাহলে 450 to 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা হয়। এখন যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে, তখন তার সাথে 92 কিলোজুল তাপের উৎপত্তি হচ্ছে। সো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই 92 কিলোজুল তাপকে আমরা প্রকাশ করব এইভাবে যে ডেল এইচ ইকুয়ালস টু -92 কিলোজুল। সিম্পল, খুবই সিম্পল। আর যদি এই বিক্রিয়াটা বা কোনো একটা বিক্রিয়া যদি তাপহারী হয়, মানে যে ক্ষেত্রে তাপের শোষণ হবে, এরকম একটা বিক্রিয়া যদি হয়, তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে, যদি আমি নাইট্রোজেন এবং অক্সিজেনকে বিক্রিয়া করি, which is gas, and oxygen which is also gas. So 2NO is again gas is minus 180 joule. So it's 180, yeah, 180 joule or kilojoule, sorry. Okay, so now এখানে মাইনাস দেওয়া হয়েছে, বাট এর আগের যে উদাহরণটা ছিল সেখানে কিন্তু প্লাস ছিল। এই মাইনাসটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হবে। তার মানে এরা যখন বিক্রিয়া করবে, তখন এদের সাথে আরো 180 কিলো জুল তাপ যুক্ত হলেই কেবলমাত্র এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। NO স্ট্যান্ডস ফর নাইট্রিক অক্সাইড। তার মানে নাইট্রিক অক্সাইড উৎপাদন বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, কারণ এখানে বিক্রিয়কের সাথে আরো তাপ দিতে হয়, ফলে সেটা উৎপাদে পরিণত হয়। সুতরাং
তাপের পরিবর্তন হিসাবে তাপ উৎপাদী, তাপহারী এবং দিক অনুসারে একমুখী এবং উভমুখী বিক্রিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকা উচিত। আচ্ছা, এখন থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে, হুইচ ইজ রেডক্স অ্যান্ড নন রেডক্স। রেডক্স বিক্রিয়া কি তোমরা সবাই জানো যে রেডক্স শব্দটা আসছে দুটা শব্দ থেকে। রেডক্স একটা হচ্ছে, রেডক্স শব্দটা আসছে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। ওকে, এখন রিডাকশন মানে হচ্ছে বিজারণ, বিজারণ, আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। সো এই দুইটা শব্দ থেকে এই শব্দটা আসছে, হুইচ ইজ রেড অ্যান্ড অক্স, রেডক্স। তার মানে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হবে। সো কনসেপ্টটা হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের এক্সচেঞ্জ হয় সেটা জারণ, যে বিক্রিয়া এক্সচেঞ্জ হয় না সেটা বিজারণ। এখন এই ইলেকট্রনের এক্সচেঞ্জের ক্ষেত্রে জারণ এবং বিজারণ দুইটা প্রসেস একটা বিক্রিয়াতে হবে। সো তোমরা কখনো বলবা না যে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া, ব্যাপারটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। তুমি বলতে পারো যে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে একটা বিক্রিয়াতে দুইটা জিনিস একসাথে ঘটে। মানে কেউ যদি ইলেকট্রন দেয় বা কোনো বিক্রিয়ক যদি ইলেকট্রন দেয়, সেই ইলেকট্রনটা দিয়ে সে বিক্রিয়া অংশগ্রহণ করলো এবং ওই ইলেকট্রনটাকে রিসিভ করেই কিন্তু আরেকজন বিক্রিয়া অংশগ্রহণ করবে। সুতরাং এক বিক্রিয়ায় শুধুমাত্র জারণ বিক্রিয়া বা শুধুমাত্র বিজারণ বিক্রিয়া হতে পারে না। সো বলবে জারণ বিজারণ বিক্রিয়া, আইদার জারণ অর্ধ বিক্রিয়া এন্ড দেন বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, সো জারণ বিজারণ বিক্রিয়া কি হয় এটা একটু বিস্তারিতভাবে আলাপ করবো একটু পরে। তার আগে তোমাদেরকে আমি জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা বলে দিচ্ছি আবার, যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় সেটা জারণ বিজারণ বিক্রিয়া। যে সকল বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর হয় না সেই সকল বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেমন হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় না। কিছু কিছু অদক্ষেপণ বিক্রিয়া আছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয় না, তারা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ না এরা। আচ্ছা, এইবার তোমাদের সেকেন্ড যে জিনিসটা, এটা একটু মাথায় রাখো, যেটা আমি আবার পরে ব্যাখ্যা দিচ্ছি উদাহরণ সহ। তার আগে একটু বলে রাখি, এখানে শিখতে হবে জারণ সংখ্যা। তোমরা যারা জারণ সংখ্যার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে তারা তো অবশ্যই পারো, আর যারা ক্লিয়ার নাই বা যারা জানো না জারণ সংখ্যা, একটু দেখায় দিচ্ছি তোমাদেরকে। জারণ সংখ্যা আমরা এটাকে বলি অক্সিডেশন নাম্বার। ওকে, কাকে বলে জারণ সংখ্যা? সংখ্যাটা বলে নিই। ইলেকট্রন আদান বা প্রদানের ফলে, ভেরি সিম্পল, ইটস অল অ্যাবাউট ইলেকট্রন। ইলেকট্রন আদান বা প্রদানের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের আধানের পরিমাণকে জারণ সংখ্যা বলে। সো সংজ্ঞাটা মনে রাখবে, ইলেকট্রন আদান বা প্রদানের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিমাণকে জারণ সংখ্যা বলে। কিভাবে? এই জারণ সংখ্যাটা ইলেকট্রন বিন্যাসের সাথে রিলেটেড। থিঙ্ক অ্যাবাউট সোডিয়াম। সোডিয়ামের থার্ড শেলের মধ্যে একটা ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা যদি ও ছেড়ে দেয় তাহলে ও পজিটিভ আয়নে পরিণত হবে। সো দ্যাটস হোয়াই সোডিয়ামের জারণ সংখ্যা +1। ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ও ছাড়ে কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। থিঙ্ক অ্যাবাউট ক্লোরিন। সেই ইলেকট্রনটা ও রিসিভ করে, দ্যাট ইজ ওয়াই ক্লোরিনের জারণ সংখ্যা -1। ইউজুয়ালি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা -1ও হতে পারে। কখন? যখন ধাতব হাইড্রাইড হবে। থিঙ্ক অ্যাবাউট সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইডে সোডিয়ামের জারণ সংখ্যা যদি +1 হয়, হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। সো জাস্ট কিপ ইট অন ইউর মাইন্ড দ্যাট হাইড্রোজেন বোথ পসিবল, +1 and -1। বাট আদার্স মৌলগুলোর ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম, ও 2টা ইলেকট্রন দিতে পারে, সো ওর জারণ সংখ্যা +2।